হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির গ্রুপ ডির কিন্তু ক্লাস করছি। ম্যাথের ক্লাস আজকে হচ্ছে আমাদের 32 নম্বর ম্যাথ ক্লাস। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের শিফটের কিন্তু প্রশ্ন ধরে ধরে কিন্তু আমরা সলিউশন করছি। চলো আজকের ক্লাসটা দেখি। সবার প্রথমে যে প্রশ্নটা দিয়েছে দেখো, এই প্রশ্নটা আমরা সবাই কম বেশি পারি। কি বলছে? বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যার থেকে 6 বিয়োগ করলে তা 12, 15, 20, 27 দ্বারা পূর্ণ রূপে বিভাজ্য হবে। আমরা সবার প্রথমে যে ভুলটা করি সবাই, সেটা আগে দেখো, পুরো ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমরা সবাই কি করি, এই অঙ্কটাকে আমরা এইভাবে লসাগু করতে যাই। লসাগু করার পরে আমাদের একটা রেজাল্ট আসে, তার সঙ্গে কি করে আমরা 6 যোগ করি, তাই তো? আমি বলছি এই পদ্ধতি তোমরা করবে না, তোমাদের সময় নষ্ট হবে। ভালো করে শোনো, এই পদ্ধতি দিয়ে সমাধান করলে তোমাদের সময় নষ্ট হবে। ওই জন্য কি করতে হবে, সবার প্রথমে একটা কাজ করো। দেখো এখানে কি করবে, যেহেতু এখানে বলছে 6 বিয়োগ করলে তারপরে নাকি এইগুলো দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, খুব ভালো কথা। চলে এসো, যেহেতু একটা সংখ্যা রয়েছে 27, আমি এই 27কে ভাঙতে পারি 3 আর এখানে 9 এর গুণফল। আমি চেষ্টা করব যে 9 দিয়ে কারা কারা ভাগ যায় একবার দেখব। তার আগে আমরা কি করব বলো তো, যেহেতু 6 বিয়োগ করার কথা বলছে না, তাহলে আমি 6 বিয়োগ করি, প্রত্যেকের থেকে 6 বিয়োগ করি। চলো এখানে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 494। এটা কি 9 দিয়ে ভাগ যায়? উত্তর হচ্ছে না, কেটে ফেলো। আচ্ছা, এবার হচ্ছে 536। এটা দেখো 6 আর 3 যোগ করে 9 আর 5 14, তার মানে এটাও যাচ্ছে না, কারণ 9 দিয়ে ভাগ যাবে কি করে, যদি যোগফল 9 দিয়ে যায় তবে যাবে। আচ্ছা, এখানে এটা এটা করো, এটা হয়ে যাচ্ছে আমাদের 5 3 4। দেখো এখানে এই যোগফল করলে আমাদের কিন্তু এটাও কিন্তু 9 দিয়ে যাচ্ছে না। চলে এসো, এইটা আমরা যদি করি 540, দেখো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এটা কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে। হয়তো তোমরা বলতে পারো যে আমরা অপশন এ থেকেই যদি টেস্ট করতাম তাহলে ভালো হতো। দেখো আমি যেহেতু উত্তরটা জানি ওই জন্য আমি নিচে থেকে করে আসছি। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট শেখানোর উদ্দেশ্যে আমি নিচে থেকে করলাম। পুরো ক্লাস দেখো, তোমাদেরকে গুরুত্বপূর্ণ টেকনিক দিয়ে দিয়ে অঙ্ক করাবো। এই নিয়ম, এইভাবে নিয়ম তোমরা আগে যা করতে এইসব নিয়ম বাদ দিয়ে ফেলো। ঠিক আছে, ম্যাক্সিমাম অঙ্ক আমরা এই সমস্ত অঙ্কগুলোকে এইভাবে সমাধান করব। ঠিক আছে, শর্টকাট টেকনিকে এখন অঙ্ক না শিখলে তোমরা র্যাঙ্কে ভালো আসতে পারবে না। চলো আমরা পরবর্তী যে অঙ্ক আছে সেটা দেখব। দেখো এখানে কি বলছে, এ এবং বি দুটি পাইপ একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে 4 ঘন্টায়। তাহলে আমরা সবার প্রথমে সরাসরি লিখে নেব এ আর বি দুজন মিলে কিন্তু ভর্তি করতে পারছে 4 ঘন্টায়। আচ্ছা, এরপরে বলছে যদি দুটি পাইপ আলাদাভাবে খোলা হয় তাহলে বি সময় নেবে ড্যাশ ঘন্টা বেশি এর চেয়ে ট্যাঙ্কটিকে ভর্তি করতে। তাহলে বি সময় নেবে এর চেয়ে বেশি, তাহলে এ কতটা নেবে? বলছি এ একা নাকি করে ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে 6 ঘন্টায়। তাহলে আমরা এখানে এ লিখলাম, এখানে লিখলাম 6। এবার চলে এসো, এদের আমাদেরকে লসাগু লাগবে। যদি আমরা এদের লসাগু করি তাহলে আমাদের লসাগু আসে 12। তাহলে এই 12 মানে এখানে আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 3। এই 3টা মানে হচ্ছে এই এ আর বি 1 ঘন্টা কাজ করলে 3 ইউনিট পরিমাণ কাজ করবে, অর্থাৎ এ প্লাস বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। ক্লিয়ার? চলো এবার এ, শুধু এ যদি কাজটা করে তাহলে কতটা সময় লাগবে, দেখো এখানে 2। ঠিক আছে, তার মানে এই 2 এফিসিয়েন্সি তার কিন্তু কাজের ক্ষমতা বা কর্মদক্ষতা। তার মানে এবার আমরা যেহেতু বি বার করতে চাইছি, তাহলে এখান থেকে এটাকে বাদ দিলে এই এ চলে যাবে, তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি পাবো। ক্লিয়ার হচ্ছে? তার মানে এদের 2 আর 3 বিয়োগ করলে এখানে দেখো 1, তাহলে 1 এফিসিয়েন্সি কার? শুধুমাত্র বি এর। তাহলে এই 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12। মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। তাহলে 12টা কি বলতো, এখানে বি এর সময় লাগে। এবার যেহেতু এখানে আমাদেরকে 12 কিন্তু অপশানে থাকলে উত্তর হবে না, তার কারণ হচ্ছে এখানে কি বলেছে বলতো, বি এর সময় নেবে ড্যাশ ঘন্টা এর চেয়ে বেশি। তাহলে এ কত নিত? এ আমাদের কিন্তু এখানে দেখো 6 ঘন্টা সময় নিত। তাহলে এই 12 থেকে একটা 6 তুমি বিয়োগ করো, তাহলে বি এর যে সময় লাগবে এইখানে কিন্তু 6 হয়ে যাবে, এই 6 ঘন্টা বেশি সময় নেবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর এই অপশান ডি। চলো শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক করতে হয়, তাহলে তোমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে, এবং এগুলো যদি তোমরা নোট করে নাও খাতায় তোমাদের সুবিধা হবে। আর যদি মনে করো যে না আমাদের স্পেশাল ব্যাচে এসে ক্লাস করবে, তাহলে তো তোমাদের কোনো কথাই নেই। সঙ্গে রেকর্ডেড ক্লাস থাকবে, সঙ্গে পিডিএফ, যে ক্লাস পিডিএফ সেটাও সঙ্গে সঙ্গে ওখানে আমাদের স্পেশাল ব্যাচে দিয়ে দেওয়া হয়, এবং সঙ্গে আমরা গুগল মিটে কিন্তু লাইভ ক্লাস করছি।
ঠিক আছে, লাইভ ক্লাস। তোমাদের ওখানে ডাউট থাকলে সরাসরি আমাকে তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করতে পারবে, এবং যে জায়গাগুলো তোমাদের একদম ধরে ধরে কিন্তু ওখানে করাবো। মাত্র 399-এ এই অফার কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। মনে করো নেক্সট উইক থেকে কিন্তু আমরা এটা 499 করে দেবো। এখন এই মুহূর্তে অফারটা কিন্তু তোমাদের এই 399-এ আমরা অ্যাডমিশন দেব, তোমাদের নতুন ব্যাচে কিন্তু জয়েন করাবো। ঠিক আছে, তো এই নাম্বারের সঙ্গে ডিটেলসে আলোচনা করে নিও, ফোন করে নিও, এবং যদি মনে করো যে পেমেন্ট করবে, এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, তাহলে আমরা তোমাদের স্পেশাল ব্যাচে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, মনে করো চাকরি যদি পেতে হয় স্পেশাল ব্যাচে এসে তোমাকে পড়তে হবে, ম্যাথটাকে কিন্তু সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করতে পারবে। ঠিক আছে, আর ডিটেলসে জানার জন্য কন্ট্যাক্ট করে নিও। পরের প্রশ্ন কি বলছে দেখো, এক মহিলা অফিসে পৌঁছান 4 মিনিট আগে, যখন তিনি তার গাড়ি চালান 40 কিমি পার ঘন্টা গতিতে। বলছে যদি তিনি তার গাড়িটি 32 কিমি পার ঘন্টা গতিতে চালান তাহলে 5 মিনিট দেরিতে অফিসে পৌঁছান। বলছে তাহলে ওই মহিলার কত দূরত্ব অতিক্রম করেন। তার মানে সে যে দূরত্বটা অতিক্রম করছে, মনে করো এ আর বি, মনে করো এই রাস্তাটা যায়, প্রথমে যদি সে 40-এ যদি যায় গতিতে, তাহলে তার 4 মিনিট কিন্তু আগে পৌঁছে যায়। যদি 40 কিমি পার ঘন্টা গতিতে যদি যায়, তাহলে যে টাইমটা লাগার কথা তার থেকে 4 মিনিট আগে চলে যাচ্ছে। কিন্তু যদি 32-এ যায়, তাহলে কিন্তু তার 5 মিনিট এবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু আরও 5 মিনিট লাগছিল, মানে দেরি হচ্ছে। সুতরাং আমাদের এই যে এ আর বির ডিস্টেন্সটা আমাদের বার করতে বলছে। দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক, কি করতে হবে তোমাদেরকে একদম সহজভাবে আমি বলার চেষ্টা করব। সবার প্রথমে তোমরা সলিউশনটা দেখে নাও, যে দূরত্ব অতিক্রম করেন বা যে দূরত্ব অতিক্রম করবে সেটা কত হবে। এই গতির গুণফল, মনে রাখবে গতির গুণফল, কোন গতি আছে এই 32 আর এই 40, এই দুজনকে তোমরা সরাসরি গুণ করে দেবে, দিয়ে নিচেই হচ্ছে গতির পার্থক্য, মানে এদের যে পার্থক্য সেটা তোমরা লিখে দেবে। আর সময়ের পার্থক্য মানে আগে 4 মিনিট আগে পৌঁছাতো, এখন দেরিতে পৌঁছাচ্ছে, তার মানে কতটা পরিমাণ কিন্তু সময়ের পার্থক্য হচ্ছে সেইটা কিন্তু আমরা এখানে লিখব। আর নিচেই 60 কেন বলো তো, কারণ হচ্ছে এটা মিনিটে আসে, এটাও মিনিটে আসে, সুতরাং আমাদের গতিগুলো সব কিমি পার ঘন্টাতে, তাই আমাকে একটা 60 দিয়ে ভাগ করতে হবে। আশা করি ক্লিয়ার, তোমরা ডায়েরিতে নোট করো। ঠিক আছে, এই টেকনিকগুলোকে নোট করো, দেখবে আরআরবি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের শিফটের প্রশ্নগুলোকে ডেটা এদিক ওদিক করে কিন্তু প্রশ্ন তৈরি করতে পারে, আমার যেটা মনে হচ্ছে। সুতরাং তোমরা ডায়েরিতে নোট করো, আমরাও শর্টকাট টেকনিকগুলো ডায়েরিতে নোট করে রেখেছি, তোমাদেরকে আস্তে আস্তে প্রোভাইড করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা যেমন এখন ম্যাথের ক্লাস চলছে আমাদের 32 নম্বর, তার মানে এর আগে আমাদের 31টা ক্লাস হয়ে গিয়েছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো দেখে নেবে। এর সঙ্গে কিন্তু আমরা রিজনিংয়ের ক্লাস শুরু করেছি, একবার দেখে আসো, প্লেলিস্ট করা আছে। সায়েন্সের ক্লাস রয়েছে। ঠিক আছে, রেলের জন্য ম্যাথ, রিজনিং, সায়েন্স, এই তিনটে খুব জরুরি। যদি এই তিনটে তুমি স্ট্রং হতে পারো, দেখবে তোমার র্যাঙ্ক কোথায় চলে যাবে। সুতরাং তোমরা এই তিনটে স্ট্রং করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, একটা ছোট্ট লাইক করে দিও। তোমাদেরকে বারবার একটা কথা বলি, একটা লাইক করতে, কারণ এখানে যদি কোনো একটা রিলস হতো বা যদি কোনো কিছু হতো, হাসির ভিডিও হতো, তাহলে কিন্তু প্রচুর লাইক পড়তো, প্রচুর কমেন্ট হয়, প্রচুর শেয়ার হয়, বাট আমরা তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি, তোমাদের চাকরির জন্য হেল্প করছি, বাট আমরা সেইটা পাই না। সুতরাং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এইগুলো একটু করো। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা গতির গুণফলটা কত হচ্ছে, এখানে 40 আর একটা হচ্ছে 32, আর নিচে হচ্ছে গতির পার্থক্য, আর এখানে 5 আর 4 9, আর নিচে হয়ে যাচ্ছে 60। কেন বলো তো 9 হচ্ছে, কারণ আগে পৌঁছাতো আর দেরি হতো, তার মানে আগে পৌঁছাতো, তার মানে এখানে কিন্তু আগে পৌঁছাতো আর দেরি হচ্ছে, তাই পার্থক্যটা কিন্তু বেশি হচ্ছে। সুতরাং এখানে কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে একটু যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে এখানে দেখো উপরে 40 × 32 আর নিচে 8, আর এখানে হয়ে যাচ্ছে 9। যদি আমরা কাটাকুটি করি, তাহলে এখানে 0 আর এই 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে এটা কাটলে 2, আর এখানে আমরা যদি এটাকে 2টাকে এটা দিয়ে কাটলে 16, আর এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 3, আর এটা হয়ে যাচ্ছে 8, আর এখান দিয়ে যদি এটা কাটি তাহলে হচ্ছে 3, তার মানে 3 8 24, তার মানে দূরত্ব অ্যাকচুয়ালি 24 কিমি ছিল। আমি জানি এই ফর্মুলা তোমরা ভুলে যাবে, নোট করে রাখো, রিভিশন দাও, দেখবে মনে থাকবে, পরীক্ষার পরে ভুলে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, আর আমাদের স্পেশাল ব্যাচে আসলে তোমাদেরকে সব অঙ্ক সব গুলে খাইয়ে দেবো। ঠিক আছে, মজাটা তো আসল মজা স্পেশাল ব্যাচে, যারা ভর্তি হয়েছে, যারা পড়ছে, তারা প্রত্যেকটা স্পেশাল ব্যাচে পরপর কিন্তু তারা অ্যাডমিশন নেয়। তোমাদেরও যদি মনে হয় চলে আসো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে ডিটেল জানিয়ে দিচ্ছি। পরে একটি ট্রেন এক দূরত্ব অতিক্রম করে 8 ঘন্টায়,
এবার বলছে যাত্রাপথের প্রথম অর্ধেক ভাগ ট্রেনটি অতিক্রম করেছিল ৪৫ কিমি পার ঘন্টা গতিতে। বলছে এবং দ্বিতীয় ভাগ অতিক্রম করেছিল ৫৫ কিমি পার ঘন্টা গতিতে। তাহলে মোট যাত্রাপথের দূরত্ব কত ছিল? এখানে কিন্তু একটা কথা বলেনি যে এই যাত্রাপথে সে কিন্তু কত টাইম, মানে কতটা পরিমাণ টাইম কোন ভাগে দিয়েছিল সেটা কিন্তু বলেনি। সুতরাং আমরা যদি এখানে ধরে নিই যে মনে করো আমাদের যেতে হচ্ছে এ থেকে বি পর্যন্ত, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার করো। ম্যাথ তোমরা তো এমনিই করতে পারবে, আমি সময় নিয়ে ম্যাথ করা এই কারণে যে তোমাদের একেবারে কনসেপ্টটা ক্লিয়ার হয়। মনে করো এটা অর্ধেক অংশ। এখন এই অর্ধেক অংশটা প্রথম কিন্তু যাচ্ছে ৪৫ কিমি পার ঘন্টা গতিতে। এই যে আমি এখন কিমি পার ঘন্টা লিখলাম না, তোমরা চাকরির পরীক্ষায় এটাও লিখবে না, কারণ এটা লিখতে সময় যায়, ঠিক আছে, সব আমি শেখাবো আস্তে আস্তে। তো এখানে এই যে ৪৫ কিমি পার ঘন্টা লিখলাম, তাহলে আমরা জানি না এই দূরত্বটা টোটালটা কতটা। মনে করো এই টোটাল যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা তো আমাদেরকে বার করতে হবে। আমরা এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এক্স। তাহলে এই এক্স এর অর্ধেক ভাগ যাবে এই গতিতে, তাহলে x/2 চলে যাবে এই গতিতে, আর এই x/2 চলে যাবে এই ৫৫ কিমি পার ঘন্টা গতিতে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে এই দূরত্ব এত কিমিতে গেলে তার সময় লাগছে কতটা। তার সময় লাগবে, দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাই, রাইট? এই সময়টার সঙ্গে এটার কত সময় x/2, তার কত সময় ৫৫, এইটাই তো আমাদের দুটো গতিবেগের এই দুটো সময়ের যোগফলটাই তো ৮-এর সঙ্গে সমান হবে। দেখো কোনো সূত্র না, জাস্ট তোমাদেরকে বেসিক দিয়েই করে দিচ্ছি। তাহলে উপরে হচ্ছে এক্স আর নিচে দুইটা গুণ হয়ে যায় ৯০, এটা হয়ে যাচ্ছে এক্স আর নিচে হয়ে যাচ্ছে ১১০ সমান ওদিকে হয়ে যাচ্ছে ৮। এইটা জাস্ট একটু সমাধান করো, একদম সহজ। দেখো নিচে হয়ে যাচ্ছে আমাদের ৯৯০, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 11x প্লাস 9x ইজ ইকালস টু হয়ে যাচ্ছে আমাদের 8। তাহলে উপরেও যোগ করলে আমাদের 20x আর নিচে হয়ে যাচ্ছে এটা, তাহলে শূন্যটা কাটলো, ওই পাশে 8 থাকলো, কাটলে 4। তাহলে x ইজ ইকালস টু এটা যদি আমরা গুণ করি, দেখো 400 থেকে আমাদের অ্যাকচুয়ালি 4 কম হয়ে যাবে। সুতরাং 400 থেকে 4 কম মানে 396। উত্তর কোথায় আছে? অপশান বিতে আছে। ক্লিয়ার হচ্ছে? কনসেপ্ট নিতে পারছো? চলো, এখানে অপশান বি হচ্ছে রাইট আনসার। পুরো ক্লাস দেখো, তোমাদেরকে বারবার বলছি পুরো ক্লাস দেখলে তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, এবং আগের ক্লাসগুলো তোমরা পুরোটা দেখে আসো। পরের অঙ্ক একদম কনসেপচুয়াল প্রশ্ন। এটা কি বলছে? একটি অর্ধবৃত্তে এ ও বি হচ্ছে ব্যাসের দুই প্রান্ত। তাহলে আমরা একটা অর্ধবৃত্ত এঁকে ফেলি আগে। মনে করো অর্ধবৃত্তটা এরকম দেখতে। এখন এ আর বি হচ্ছে ব্যাসের প্রান্ত। এবার চলে এসো, বলছে সি হচ্ছে অর্ধবৃত্তের সীমানার, মানে সি হচ্ছে একটা সীমানা, যে কোনো এক জায়গায় আছে। তাহলে তারা যে কোণ সৃষ্টি করে তা হলো, তার মানে এই এ থেকে এই কোণটা সৃষ্টি করছে সেটা আমাদের বার করতে হবে। ওকে, দেখো তার মানে এই যে কোণটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বার করতে হচ্ছে, এই কোণটা তোমাদের মাধ্যমিকে এটা একটা উপপাদ্য ছিল যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে 90 ডিগ্রি। তার মানে সমকোণ মানে এইখানে এই অপশন বিতে উত্তর পেয়ে যাচ্ছে আমরা, রাইট? দেখো এই ছোট্ট তথ্য জানলে জাস্ট ওএমআর শিটে গোল করাটুকু সময় লাগবে, ঠিক আছে? এবার এই ধরনের প্রশ্নগুলো জ্যামিতির পাঠ, ঠিক আছে, জিওমেট্রির অংশ, ঠিক আছে। আমাদের এই জিওমেট্রি মানে জ্যামিতি, তারপরে পরিমিতি এবং রাশিবিজ্ঞান, সঙ্গে বীজগণিত, ঠিক আছে, এবং এই সমস্ত পাঠ এবং এর সঙ্গে ত্রিকোণমিতি, এই টোটাল এই পাঠগুলো যাদের মনে করো যে এই অ্যালজেব্রা, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এইগুলো যাদের উইক আছে, তাদের জন্য আমাদের আলাদা স্পেশাল ব্যাচ আছে, ঠিক আছে। সেখানে কিন্তু এইসব জায়গা সব একদম ধরে ধরে পড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা যদি চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিও, আমরা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেনে চলো। পরেরটা এটা তোমরা সবাই পারবে, এটা জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না। এখানে জাস্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হয়, তাহলে এটা যোগ করলে হচ্ছে আমাদের 8, এখানে হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের 12, এখানে ভাগ রয়েছে, এখানে -24, 8। এটা ভাগটা এবার আগে করতে হবে, তাহলে 9 12 108, আর এই 9 এর সঙ্গে এবারে আমাদেরকে কি করতে হবে? 24 আর এটা 8, তাহলে 8 আর 9 আগে যোগ করলে আমাদের 17 আর 24, তার মানে এটা আমাদের বিয়োগ করলে 17 থেকে 24 বিয়োগ, হ্যাঁ। এর মানে কিন্তু এরকম 17 আর নিচেই 24 এরম ব্যাপারটা না,
খবরদার এইটা করো না। মানে আমরা 24 থেকেই 17 বিয়োগ করব, বাট আমরা বড়টা সাইন নেব, তার মানে আমাদের কিন্তু আসবে 7। এবার এইটা -7 লিখতে হবে, অর্থাৎ এখানে আমাদের উত্তর কিন্তু অপশান সি। ক্লিয়ার হচ্ছে? চলো পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্ক, এটাও একটা সহজ অঙ্ক, অ্যাভারেজের অঙ্ক, গড়। বলছে 4টি সংখ্যা এ বি সি ডি এর গড় হচ্ছে 26। বলছে যদি এ এবং বি এর গড় হয় 19.5, তাহলে এই সি ও ডি এর গড় কত হবে? আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে ভালো করে দেখো, যে এ বি সি ডি এই 4টে সংখ্যার গড় আমরা জানি, তাহলে আমরা এরকম লিখতে পারি না? একটু ধরে ধরে করছি, হ্যাঁ, তোমরা যারা শিখে যাবে তখন স্টেপ জাম দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে গড় হয় 26। তার মানে আমি বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানে হচ্ছে এই 26-এর সঙ্গে একটা 4 গুণ। এর পরের পার্টে চলে এসো, এ আর বি এর গড় হচ্ছে এটা, তার মানে এ প্লাস বি বাই 2 হচ্ছে আমাদের এই 19.5। তাহলে আমি লিখতে পারি যে এ প্লাস বি মানে হচ্ছে ডবল, তার মানে হচ্ছে 39। তাহলে এখানে চলে এসো, এবার এ প্লাস বি এর মানটা আমরা জানি, তাহলে এ প্লাস বি এর মানটা ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে সি প্লাস ডি পেয়ে যাবো, আর সি প্লাস ডি কে 2 দিয়ে ভাগ করলে অঙ্ক শেষ। তাহলে 4 এখানে হয়ে যাচ্ছে 104, তার থেকে আমাদের 39 বিয়োগ করতে হবে। বিয়োগ করে ফেলো, কত আসবে? 65, তাই তো? এবার এই 65কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে 32.5। এই 32.5 এই অপশান সিতে রয়েছে। ক্লিয়ার? এবার এই অঙ্কটা তোমাদেরকে আমি ধরে ধরে করালাম, তোমরা নিজেরা শর্ট মানে কি বলবো স্টেপ জাম দিয়ে দিয়ে করে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো নেক্সট পরের অঙ্ক। এটাও একটা সহজ অঙ্ক, সমাধানের অঙ্ক, অ্যালজেব্রার অংশ। কিভাবে করতে হয়? সবার প্রথমে এই পয়েন্টটাকে তুলে দাও, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 5 আর নিচে হয়ে যাচ্ছে 10, মাইনাস উপরে 1x মানে শুধু x বাই 10, 13/10 মাইনাস 8x বাই 10, আর এই পাশে হচ্ছে 2/10। আমি এই পাশেরটা কাটলে উপরে 1 নিচেই 5। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 10 আর এখানেও 10, লসাগু করলে কিন্তু আমাদের এখানে 10ই থাকবে, এটাও লসাগু করলে 10ই থাকবে। তাহলে আমরা এই 10 নিয়ে আর ভাববো না, 10গুলোকে একেবারে ক্যান্সেল করে দিলাম, কারণ আমাদেরকে শর্টকাট করতে হবে, বেশি সময় দেওয়া যাবে না। তবু তোমাদেরকে আমি ধরে ধরে করাই যাতে একেবারে বুঝতে পারো। এটা হচ্ছে 5 5 25, কোনাকুনি গুণ করে দাও 5x, আর এই পাশে হয়ে যাচ্ছে 13 মাইনাস 8x। এক পাশে নিয়ে আসতে হয় এক্সগুলোকে, তার মানে 5x আর এটা হয়ে যাচ্ছে 8x, আর ওই পাশে হয়ে যাচ্ছে 13 মাইনাস 25। এই পাশে বিয়োগ করলে হচ্ছে -12, আর এই পাশেরটা দেখো এখানে আসছে কত বলো তো? 3x। এই 3x সমান -12, মানে x এর মান এই 3 দিয়ে ভাগ করলে হবে 4, এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে এই উত্তর হচ্ছে অপশান বি। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাব। পরের অঙ্ক কি বলছে? একটি জুপ তৈরির কারখানায় ব্যয় হলো নিম্নরূপ: ক্রয় 40%, বেতন 20%, বলছে রক্ষণাবেক্ষণ 40%। যদি ওই কোম্পানির বেতন বাবদ খরচ হয় 50,000 টাকা, তাহলে রক্ষণাবেক্ষণের জন্য কত টাকা ব্যয় করে? এখানে আমাদেরকে একদম সহজ একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে বেতন কত? 20%। খেয়াল করে দেখো, বেতন যদি 20% হয়, তার মানে আমি বলতে পারি এই 20% এর মানটাই হচ্ছে এই 50,000, কারণ এখানেও দেখো বেতনে খরচ হচ্ছে এত টাকা। একদম ইজি অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে এই 20% এর মান আমরা জানি। এবার আমাদেরকে কি বার করতে বলছে? রক্ষণাবেক্ষণের জন্য কত টাকা ব্যয় হচ্ছে, তাহলে সেটা তো 40%। তাহলে 40% মানে কি করতে হবে? এটা একে কত, 40-তে কত এরম না বার করে দুই পাশে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে খেলা শেষ হয়ে যাবে। তাহলে দেখো এখানে এটা 40% হয়ে যাচ্ছে, আর এটা 1 লাখ হয়ে যাবে। ওকে, তার মানে এখানে আমাদের উত্তর হচ্ছে এই অপশান সি। চলো পরের প্রশ্ন। এবার দেখো, বলছে এক ব্যক্তি 5টি পেন ক্রয় করেন 1 টাকায়, বলছে 4টি পেন বিক্রি করেন 1 টাকায়, তাহলে ওই ব্যক্তির কত শতাংশ লাভ হলো? এই অঙ্ক করার জন্য তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা এখানে যেহেতু টাকার পরিমাণটা কি 1 টাকা, এদিকেও 1 টাকা, আর এখানে 5টি পেন আর এখানে হচ্ছে 4টি পেন, তুমি একটা কাজ করো, তুমি পেনের সংখ্যাটাকে সমান করে নাও। যদি সমান না করো তাও হবে, আমি দুরকমভাবেই তোমাদেরকে বলে দিচ্ছি। যদি তুমি সমান করে নাও, তাহলে এখানে 4 দিয়ে গুণ করে নাও,
তার মানে 20টি পেনের দাম 4 টাকা। আর এখানে 5 দিয়ে গুণ করে নাও, তার মানে 20টি পেনের দাম বিক্রি করছে 5 টাকায়। তার মানে এই 4 টাকা হচ্ছে সিপি, তাহলে একদম সহজে হয়ে যাবে। আর এসপি হয়ে যাচ্ছে 5 টাকা। বুঝতে পারোনি? এখানে 5টি পেনের দাম হচ্ছে 1 টাকা, তাহলে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে 20টি পেনের দাম কত হবে? 4 টাকা হবে। চলে এসো, 4টি পেন বিক্রি করেন 1 টাকায়, তাহলে আমি 5 দিয়ে গুণ করলে 20টি পেন বিক্রি করেন 5 টাকায়। এবার ক্লিয়ার? তারপরে লাভ হয়েছে কত, প্রফিট হচ্ছে কত? 1 টাকা না? তাহলে 1 উপরে আর ক্রয় মূল্য এখানে 4, 1-এর 4 মানে তো আমরা জানি 25%, বা 100 দিয়ে তুমি গুণ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কাটলে দেখো 25%। যারা এইভাবে করবে তাদের এইভাবে হয়ে যাবে সহজে। আর যদি কেউ মনে করো যে না আমরা এইভাবে করব না, আমরা ডাইরেক্ট একটি পেনের ক্রয় মূল্য বার করব, তাহলে একটা পেনের ক্রয় মূল্য কত হয় বলো তো? এই 1-এর 5। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের সিপি। আর একটি পেনের বিক্রয় মূল্য হয়ে যাবে 1-এর 4, তার মানে এইটা হচ্ছে এসপি। যেহেতু প্রফিট হচ্ছে তাই আমাদের কিন্তু বিক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্য ছোট। তাহলে 1-এর 4 মাইনাস 1-এর 5, ক্যালকুলেশন করো, এখানে নিচে 20, উপরে হয়ে যাচ্ছে 5 থেকে 4 বিয়োগ মানে 1-এর 20, এইটা প্রফিট হয়েছে। তাহলে এই 1-এর 20কে আমরা ক্রয় মূল্য দিয়ে ভাগ করব, মানে 1-এর 5 দিয়ে। তাহলে 1-এর 5 ইন্টু একটা 100 করে দাও, তাহলে এটা দিয়ে কাটলে 4, আর এই 4টা যেহেতু নিচেই তার মানে এখানে কেটে গিয়ে 25। এইটার থেকে আমার মনে হয় আগেরটা একটু সহজ হবে, কারণ তোমরা মুখে মুখে করতে পারবে। কারণ এটা 5 আর এটা 4, দুজনকে সমান করে নেবো, তাহলে এটাকে 20 করতে হবে, তার মানে 5টাকে 4 দিয়ে গুণ করো, তাহলে এটা 4 হয়ে গেল, এটা সিপি চলে গেল। এটা 5 করো, তাহলে এটা হয়ে যাবে এসপি। তাহলে 4 টাকা কিনেছিলাম, 5 টাকায় বিক্রি করেছি, প্রফিট হচ্ছে 25%। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। পরের অঙ্ক, এটাও একটা সহজ অঙ্ক। বলছে শেফালি একটি কাপের সেট কিনলো, বলছে 575 টাকায়, কিন্তু তা বিক্রি করলো 506 টাকায় পুরনো স্টাফ পরিষ্কার করার কারণে। বলছে এখানে স্টাফটা পুরনো পরিষ্কার করেছে, তার জন্য এটা দাম কমে গেছে। বলছে তাহলে তার কত শতাংশ ক্ষতি হলো? তার মানে ক্ষতির পরিমাণটা আমাদেরকে, এই 575 টাকা আমাদের ছিল সিপি, আর এসপি হয়েছে 506, তাহলে এখানে ক্ষতি হচ্ছে। তাহলে এখানে 9, আচ্ছা আপনার হাতে থাকছে 1, তখন হচ্ছে 69, এই টাকাটা ক্ষতি হয়েছে। এবার সিপির ওপরে সবসময় লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, তাই এটাকে আমরা নিচেই পাঠাবো, একটা 100 দিয়ে গুণ করে দেবো, ব্যাস আনসার বেরিয়ে যাবে। এবার এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। চলো, এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে হচ্ছে 53, আর এটা যদি আমরা 25 দিয়ে কাটি 4, আর এই 23টাকে এটা দিয়ে কাটা যাচ্ছে 3, তার মানে 3 4 12% কিন্তু আমার কি হবে? ক্ষতি হয়ে যাবে। অপশান ডিতে আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি, রাইট? নেক্সট অঙ্কে চলো। পরের অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আরআরবির পরীক্ষার্থী, বিশেষ করে আরআরবি, এনটিপিসি, এএলপি, আরপিএফ এবং গ্রুপ ডি, তোমরা ভেবে উঠতে পারছো না যে রিজনিংয়ের জন্য কোন বই পড়বে, ম্যাথের জন্য কোন বই পড়বে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত শিফটের প্রশ্ন হয়েছে সেটা যদি একটা বই আকারে তোমরা পেতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা সেইগুলো কোথায় পাবে? দেখো, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথম দিকেই তোমাদের সেই লিঙ্কগুলো দিয়ে রেখেছি, ঠিক আছে? ওখান থেকে জাস্ট লিঙ্কটা থেকে তোমরা একবার দেখে আসো, ওখানে দেখবে তোমাদের লিঙ্কে ক্লিক করলে ফ্লিপকার্টে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু ওই প্রোডাক্টগুলো দেখতে পারবে, এবং আরও আদার্স কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো মিন্ত্রা অ্যাপসের কিন্তু ওপরে কাজ করছে। দেখবে ওখানে আদার্স কিছু প্রোডাক্ট আমরা মিন্ত্রার জন্য কিন্তু ওখানে রেখে দিয়েছি, তোমরা ওটাও দেখতে পারো, যদি পছন্দ হয় নিতে পারো, নইলে একবার ভিজিট করে আসতে পারো। তো চলো, এখানে সবচেয়ে বেস্ট যে বুকসগুলো সেইগুলোই কিন্তু আমরা তোমাদেরকে এখানে দিয়ে রেখেছি। নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? বলছে যদি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি কে যদি এক্স মাইনাস 7 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে -4। যখন এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি কে ভাগ করা হয় এক্স প্লাস 7 দিয়ে, তখন ভাগশেষ থাকে। তার মানে প্রথম যে অংশটা রয়েছে, আমরা এটাকে যদি এই এক্স প্লাস 7 দিয়ে ভাগ করি, আমি তোমাদেরকে এটা বলেছিলাম, এটা হচ্ছে একটা পলিনোমিয়ালের অঙ্ক, ঠিক আছে? এই পলিনোমিয়াল হচ্ছে ক্লাস 9 এর অ্যালজেব্রার অংশ, ক্লাস 9 এর অ্যালজেব্রার অংশ কিন্তু পলিনোমিয়াল। তো সেটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই। যখন যেটা দিয়ে ভাগ করতে হবে সেটাকে তোমরা কি করবে বলো তো? শূন্য করে দেবে। তার মানে x - 7 = 0, তাহলে x এর মান কত পাচ্ছ তুমি? 7 পাচ্ছ।
এই 7টা এইখানে চোখ বন্ধ করে এক্স এর পরিবর্তে বসিয়ে দেবে, একদম ঠান্ডা মাথায় দেখো। তাহলে এখানে হচ্ছে 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49 মাইনাস এখানে হয়ে যাচ্ছে কত বলো তো 7x আর এখানে হয়ে যাচ্ছে b। এইটা হচ্ছে আমাদের কত ভাগ করলে এইটাই আসবে -4। ওকে, এইভাবে এই অবস্থায় রেখে দিয়ে আমরা এই জায়গায় এবার কাজ করব কি, যে এইটাকে এই পলিনোমিয়ালটাকে আমাদের x + 7 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমরা x + 7 মানে এইটা সমান 0। দেখো এগুলো মুখে মুখে করা যায়, আমি ধরে ধরে করছি। তাহলে এটা হচ্ছে -7 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস a ইন্টু -7 প্লাস b। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 49 আর এখানে হয়ে যাচ্ছে আমাদের প্লাস a মাইনাসে প্লাস a আর এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে প্লাস b। আচ্ছা এই সমীকরণটাকে একটু তোমাকে চেঞ্জ করতে হবে, এটা প্লাস লিখতে হবে, হ্যাঁ, নইলে চাপ হয়ে যাবে। এটা হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 7a, এটা b। দেখো এইটার যে ভ্যালু না, এইটার যে ভ্যালু সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি, এই যে -4। তার মানে পরোক্ষভাবে এটার উত্তরই কিন্তু -4, আর কেউ না, এখানে অপশন বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরবর্তী অঙ্কে যাব। এখানে অপশন বি রাইট অ্যান্সার হচ্ছে। কি বলছে এবারে, একটি শহরের জনসংখ্যা কত হবে 2 বছর পর যদি সেই শহরে জনসংখ্যা 12 লক্ষ এবং জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 4%। এটা আগের দিন তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম, তাই না? তার মানে এটা 31 নম্বর ক্লাসের এইচডব্লিউ ছিল। আজকে আমরা সলিউশনটা করে দেবো। দেখো এটা তোমরা একদম ডিরেক্টলি সূত্র ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। 12 লক্ষটাকে আমরা অ্যাকচুয়ালি সূত্রটা জানি কি, p ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে আমার n, প্লাস হলে বৃদ্ধি মাইনাস হলে হ্রাস। তার মানে এখানে p এর মান কত, p এর মান বসিয়ে দাও 12 লক্ষ। তাহলে এখানে 12 লক্ষ, 1 2 3 4 5টা ইন্টু, এবার এখানে 1 প্লাস r মানে হচ্ছে 4/100 পাওয়ারে n মানে 2। তার মানে এখানে আমাদের হচ্ছে 12, 5টা শূন্য হবে 1 2 3 4 5। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো 104, 104 কিন্তু দুবার হবে, নিচেই 100 ইন্টু 104 আর নিচে হয়ে যাচ্ছে 100। দুটো শূন্য এখান থেকে যাচ্ছে, এই দুটো শূন্য মানে 4টে শূন্য কেটে যাবে। তার মানে এখানে 12, তারপর একটা শূন্য থাকবে আর 104 104 কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। 104 104 গুণ করা কিন্তু খুব সহজ। এই যে 4 আর 4 কিন্তু গুণ করো, গুণ করলে হচ্ছে 16। ঠিক আছে, এবার এই দুজনকে আমাদেরকে যোগ করতে হবে। তার মানে হচ্ছে 108। এইবার আমাদেরকে এই দুজনকে গুণ করতে হবে, লাস্টে একটা শূন্য থাকছে, পুরোটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কিন্তু উত্তর চলে আসছে 1297920। এই উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাবো, তোমরা একটু গুণ করে নেবে। এটা হচ্ছে আমাদের অপশন ডিতে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছে। অপশন ডি ছিল আগের দিনের এইচডব্লিউর উত্তর। ওকে, আর আজকে হচ্ছে আমাদের এইচডব্লিউ, তোমাদেরকে এটা দিলাম। তোমরা এটার উত্তর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকে একটু কমেন্ট করো ক্লাসগুলো কেমন লাগছে, তোমাদের যেমন মনে হচ্ছে তোমরা ক্লাসটা তেমনই আমাকে কমেন্ট করো। তোমরা আগে দেখলাম, আমি একটা কমেন্ট দেখলাম যে রিজনিং নাকি, আমি ওই যে রিজনিংটা করাচ্ছি একটা রিজনিং রয়েছে যে 1 স্কোয়ার 2 কিউব, তারপর হচ্ছে 2 স্কোয়ার 3 কিউব, 4 স্কোয়ার 5 কিউব। এই যে এই রিজনিংটা নাকি বলছো যে লাস্টে 100 হবে। আমি ওটা দেখেছি, আমি পরের দিন রিজনিংয়ে তোমাদের ওই ক্লাসটা ওই জায়গায় বলে দিচ্ছি, আমার কোনো ভুল ছিল না, আমি দেখেছি। তোমরা ওটাকে কেন ওরকমভাবে কমেন্ট করছো, ভালো করে দেখো। ওটা লাস্টে কিন্তু 10 কিউব হবে, ঠিক আছে, 9 স্কোয়ার তারপরে কিন্তু 10 কিউব, তাহলে 10 কিউব মানে তো 1000, তাই 1000 হয়েছিল। ওটা জাস্ট রিজনিং ক্লাসে আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। আর যদি মনে হয় যে না ডিটেলসে আলোচনা মানে প্রয়োজন, আমাকে ফোন করে নিও। তোমার যার প্রবলেম হয়েছে অবশ্যই আমাকে ফোন করে নিও এই নাম্বারে, আমি তোমাকে আলাদাভাবে স্পেশাল বলে দেবো প্রয়োজনে, কোনো অসুবিধা নেই। মনে রাখবে, আমরা প্রথম কথা হচ্ছে ভুল পড়াবো এই ভাবনা চিন্তা তো করিই না, কোনোদিন এটা ভাবি না যে তোমাদেরকে ভুল বার্তা দেবো বা ভুল কিছু শেখাবো। যদি বাই মিস্টেক কোথাও ভুল হয়ে যায়, আমরা চেষ্টা করি তোমাদের সেই কমেন্টগুলো দেখে আবার পরের ক্লাসে সেগুলো ঠিক করে দেওয়ার। কিন্তু এটাতে এই রিজনিংতে কোথাও আমি ভুল পাইনি, ঠিক আছে। সুতরাং আমরা পরে তবু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তোমরা আমাকে আলাদাভাবে সম্মানের সহিত বলবে, আমি তোমাদেরকে সেইভাবেই সেটা ঠিক করে দেখব, দেখে রিভিউ করে আবার দেখি যদি ঠিক আছে তাহলে আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। মনে রাখবে, একটা যদি আমি তোমাদেরকে ভুল জিনিস শেখাই তাহলে তোমরা কিন্তু 1 নাম্বার কিন্তু বাদ চলে যাবে এবং সঙ্গে কিছু নেগেটিভ খাবে, তাহলে কেন সেটা আমি করব, ঠিক আছে। এই বিশ্বাসটুকু রাখো,
ঠিক আছে, এই বিশ্বাসটুকু রাখো। তোমাদের জন্য রাত দিন খেটে আমরা ক্লাসগুলোকে নিয়ে আসি, যাতে তোমাদেরকে পিওর ক্লাস দিতে পারি। হয়তো তার মধ্যেও একটু এদিক ওদিক যদি বাই চান্স হয়ে যায়, ডেটাগুলো ভুল হতে পারে, তার জন্য আমরা কিন্তু তোমাদেরকে কমেন্ট দেখে আমরা কিন্তু সেই জায়গাটা আবার পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই একটা কমেন্ট করে দিও, ক্লাস কেমন লাগে। ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগে, যার জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসি। তো চলো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। স্পেশাল ব্যাচের জন্য এই নাম্বারে ফোন করে নিও, এক্ষুনি ফোন করো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। ঠিক আছে, আমাদের দুটো ব্যাচ চলছে, একটা হচ্ছে অ্যারথমেটিক ব্যাচ চলছে, আর একটা হচ্ছে অ্যালজেব্রা, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান। এই টোটাল এই অংশটাগুলো নিয়ে আমরা আর একটা ব্যাচ করেছি। যেহেতু অ্যারথমেটিকটা অনেকটা চ্যাপ্টার, ঠিক আছে, এখানে প্রচুর চ্যাপ্টার, আবার এখানেও অনেকটা চ্যাপ্টার, ওই জন্য দুটো আলাদা আলাদাভাবে আমরা ব্যাচ করে, যেহেতু এই পার্টটা না অনেকটা পরীক্ষায় কিন্তু লাগে না, কিন্তু অ্যারথমেটিক সমস্ত পরীক্ষায় লাগে, সুতরাং অ্যারথমেটিক অর্থাৎ পাটিগণিতটা আমরা আলাদাভাবে করাচ্ছি, আর অ্যাডভান্স যে ম্যাথামেটিক্স এটা আমরা আলাদাভাবে করাচ্ছি। যাদের যেটা প্রয়োজন সেটা করতে পারে, তবে রেলের জন্য দুটোই নিতে হয়। ঠিক আছে, রেলের জন্য আমাদেরকে দুটোই জয়েন হলে ভালো হয়। কিন্তু আমাদের রাজ্য সরকারের যত পরীক্ষা আছে, সামনে পঞ্চায়েতের পরীক্ষা, যারা বিশেষ করে পঞ্চায়েতের পরীক্ষা দেবে, তোমাদের এই অ্যারথমেটিক কিন্তু কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু আমাদের ব্যাচ চলছে। তোমরা ডিটেলস চলে এসো আমাদের। মনে রাখবে, পঞ্চায়েতের পরীক্ষার জন্য বিশেষ করে বাংলা নিয়ে তোমরা চাপে পড়ে আসো, বাংলা এবং ইংলিশ কি পড়বে না পড়বে, তার জন্য সুন্দর পিডিএফ নোটস আমাদের কাছে আছে, ঠিক আছে, রেডি করা আছে। এবং এর সঙ্গে জিকের পিডিএফ নোটস আমাদের রেডি করা আছে, সঙ্গে ম্যাথ। তোমরা প্রত্যেকটা এই পার্ট যদি পেইড ব্যাচে না আসতে পারো, তাহলে ম্যাথ, জিকে, ইংলিশ এবং বাংলা এই সমস্ত পিডিএফগুলো নিয়ে যদি তোমরা পড়ে নিতে পারো, তাহলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। পিডিএফগুলো একদম ন্যূনতম প্রাইস, বাংলা এখানে মাত্র 99, ইংলিশ মাত্র 50 টাকা, জিকে মাত্র 50 টাকা। ঠিক আছে, এই প্রাইসগুলো তোমরা জাস্ট আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে আমি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। ঠিক আছে, পিডিএফগুলো কিন্তু তোমাদের পঞ্চায়েতের উদ্দেশ্যে কিন্তু আমাদের রেডি করা আছে। এবং যারা প্রাইমারি টেট বা সিটেট পরীক্ষা দেবে, তাদের জন্য 8খানা পিডিএফ প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের করা আছে। ঠিক আছে, 8টা না 7টা মনে হচ্ছে, যেহেতু আচ্ছা কটা সাবজেক্ট, 5টা সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে আর একটা, টোটাল 6টা পার্ট আমাদেরকে, হ্যাঁ 6টা, টোটাল 6টা, এই 6টা পিডিএফ রেডি করা আছে। ওটা আবার আলাদা, যারা সিটেট দেবে বা প্রাইমারি টেট দেবে, ঠিক আছে, প্রাইমারি টেট দেবে, ওদের জন্য কিন্তু এই পিডিএফগুলো। চলে এসো, কি কি পিডিএফ আসে না আসে ডিটেলসে জানার জন্য কন্ট্যাক্ট করে নিও, তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। এবং যদি বই লাগে, এইখানে দেখো ভিউ প্রোডাক্ট আছে, এখানে টাচ করো, এই ভিউ প্রোডাক্ট থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা একবার ইউটিউব, মিন্ত্রা থেকে, এই ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকে তোমরা ওখান থেকে দেখে আসতে পারো যে আমাদের কোন কোন বইগুলো তোমাদেরকে সাজেস্ট করছি। চলে এসো, চলো তাহলে দেখা হচ্ছে 33 নম্বর ম্যাথ ক্লাসে। ওকে।